বিএনপিকে ধ্বংসে সাইবার আক্রমণের অভিযোগ মির্জা ফখরুলের। জনগণের প্রতিনিধি ছাড়া সংস্কার টেকসই হবে না বললেন আমির খসরু। নির্বাচনী প্রতীক থেকে নৌকাকে বাদ দেওয়ার প্রস্তাব এনসিপির। শাপলা না দিলে রাজনৈতিকভাবে মোকাবেলার হুঁশিয়ারি। সোহাগ হত্যায় আরো 2 জন সহ গ্রেপ্তার 7। নিরাপত্তা চেয়ে মিটফোর্ডে ইন্টার্নদের কর্মবিরতি। সিলেটে চা দিতে দেরি হওয়ায় হোটেলে কর্মচারীকে হত্যা। জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভা সহ বিরোধী দলীয় নেতার অনুমোদনের বিষয়ে ঐকমত্য। মৌলিক আরও কিছু বিষয়ে একমত হলেই জুলাই সনদ প্রকাশ। এবং এনবিআর আন্দোলনকে সরকার বিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল মন্তব্য জ্বালানি উপদেষ্টার। অধ্যাদেশে ত্রুটি সংশোধনের উদ্যোগ। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন সন্ধ্যায় পুরো সংবাদ জুড়ে সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি নাজমুস সাকিব। সাইবার হামলা চালিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। রাজধানীতে তারেক রহমানকে নিয়ে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন বিএনপির মহাসচিব। দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের নির্বাচিত সরকার ছাড়া কোনো পরিবর্তন টেকসই হবে না। আর সরকারে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের কারণে অন্যায়কারীদের গ্রেপ্তার করা হচ্ছে না বলে অভিযোগ ডক্টর জাহিদ হোসেনের। গালিব ইবনে রিয়াজের প্রতিবেদন। সম্প্রতি দেশে ঘটে যাওয়া চাঁদাবাজি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড সহ বিভিন্ন কর্মকাণ্ডের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে। রোববার রাজধানীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বই তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সাইবার হামলা চালিয়ে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। যে এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে। চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্যে, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। বিএনপি বারবার ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে মন্তব্য করে মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। আমি তো জোর দিয়ে বলতে চাই, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের শাহাদাতের পরে অনেকে ভাবলো বিএনপি শেষ, বিএনপিকে আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সেই বিএনপি আবার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের ছাত্র নেতা, যুব নেতাদের সঙ্গে নিয়ে আবার বিএনপি জেগে উঠেছে। এর আগে সিলেট মহানগরীর পিটিআই মিলনায়তনে মহানগর বিএনপির বিশেষ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন অভিযোগ করেন, সরকারের অভ্যন্তরে আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে আছে বলেই অন্যায়কারীদের গ্রেপ্তার করা হচ্ছে না। মিটফোর্ডে যে নৃশংস ঘটনা ঘটেছে মিটফোর্ডের সামনে, তার প্রতিবাদ শুধু জানাই নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তার সব ক্ষেত্র থেকে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, সব কিছু থেকে সেই সমস্ত সদস্যদেরকে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে গ্রেফতারের জন্য দাবি জানিয়েছে। সেই সাথে কি বলছে, যারা ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকেও গ্রেফতার করেন, যারা এই নৃশংস হিনিয়াস অপরাধটা করেছে তাদেরকে কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার অনেককেই করা হয় নাই। এদিকে বিএনপির চাঁদার বলি ব্যবসায়ী সোহাগ এমন সংবাদের জেরে আগামী 5 দিনের মধ্যে যুগান্তর সম্পাদককে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছে বিএনপি। স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালাচ্ছে বললেও দাবি করেন আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। 5 দিনের মধ্যে চেয়েছি, যদি উনি 5 দিনের মধ্যে আমাদের ডিমান্ড ফুলফিল না করেন, ওনার বিরুদ্ধে ক্রিমিনাল এবং সিভিল লাইবিলিটিস
অ্যাক্রিউ করবে এবং যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে। একটি বা দুইটি রাজনৈতিক দলের টার্গেট হয়েছে বিএনপি রাজনৈতিক দল হিসাবে। এই টার্গেট কিলিং যেমন শেখ হাসিনা করেছে, ঠিক তেমনি স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি টার্গেট করছে বিএনপির বিরুদ্ধে। বিকেলে চট্টগ্রামে এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের নির্বাচিত সরকার ছাড়া কোনো পরিবর্তন টেকসই হবে না। ঢাকা শহরে 10 জন বিজ্ঞ ব্যক্তি চেয়ারে টেবিলে বসে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারবে না। তাদেরকে সেই দায়িত্ব কেউ দেয় নাই। এই পরিবর্তন আসতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সংসদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। যাদের মধ্যে সহনশীলতা নেই তাদের বিপরীতে বিএনপির রাজনীতি হবে সহনশীলতার রাজনীতি বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় প্রতীক হিসেবে নৌকাকে তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে এনসিপি। একই সাথে শাপলাকে বরাদ্দ না দিলে রাজনৈতিকভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতারা। তারা বলেন, আইনগতভাবে শাপলা প্রতীক পেতে কোনো বাধা নেই। দুপুরে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, নির্বাচনের আগেই ইসির পুনর্গঠন করা জরুরি। আরো জানাচ্ছেন মিয়া আমিরুল। দল নিবন্ধন আবেদনের পর থেকেই দেশব্যাপী এনসিপির জুলাই পদযাত্রা। মাঝে মাঝে দলীয় প্রতীক হিসাবে শাপলা মার্কায় স্লোগান দিতে দেখা গেছে তাদের। যদিও নির্বাচন কমিশন জানিয়ে দেয় সবকিছু বিবেচনায় শাপলাকে প্রতীক হিসাবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই তাদের। একই সাথে সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই 115টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে কমিশন। দলীয় প্রতীক নিয়ে ইসির তৎপরতা নিয়ে অভিযোগ জানিয়ে আসছে এনসিপি। জাতীয় প্রতীকে ধানের শীষসহ 4টি আলাদা উপাদান থাকলেও একমাত্র শাপলা বিবেচনায় এটিকে বাদ দেওয়াই অসন্তোষ নবগঠিত দলটির। এমন বাস্তবতা রোববার নির্বাচন ভবনে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনারের সাথে 2 ঘন্টারও বেশি বৈঠকে আলোচনা হয় দলটির নিবন্ধনের অগ্রগতি, প্রতীক ইস্যুসহ বেশ কিছু বিষয়ে। বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক জানায়, আইনগতভাবে শাপলা প্রতীক পেতে কোনো বাধা নেই। এ সময় রাজনৈতিকভাবে লড়াইয়ের হুঁশিয়ারি দেন তিনি। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। একই সাথে ইসি সংস্কার জরুরি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, নির্বাচনের আগেই তা করতে হবে। ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে, কোনো ব্যক্তি আকারে নয়। কিন্তু ইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিতের পরও কমিশনে নৌকা প্রতীক বহালের সমালোচনা করে দলটি। শাপলাকে জাতীয় প্রতীক বলে যে অপব্যাখ্যা ছড়ানো হচ্ছে সেটির বিরোধিতা করেন তারা। নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে, কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয়, অথবা আদালতের মাধ্যমে অন্য কোনো নির্দেশনা আছে। বৈঠকে দল নিবন্ধনের অগ্রগতি এবং প্রবাসী ভোট নিয়ে আলোচনা হলেও দলটির প্রত্যাশিত শাপলা প্রতীকের বিষয়ই বিশেষভাবে গুরুত্ব পায়। একই সাথে নিবন্ধনের শর্ত পূরণ করে শাপলা প্রতীকেই নিবন্ধন পেতে আশাবাদী দলটি। মিয়া আমিরুল, এখন, ঢাকা। দেশের মানুষ গণঅভ্যুত্থানের পর পুরনো দুর্নীতি এবং মাফিয়াতন্ত্রে ফিরতে চায় না বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে পিরোজপুরের জুলাই পদযাত্রায় অংশ নিয়ে তিনি কথা বলেন। চাঁদাবাজদের অত্যাচারে দেশে ব্যবসার পরিবেশ নেই বলেও মন্তব্য করেন তিনি। পরে ঝালকাঠিতে নাহিদ ইসলাম বলছেন, গণঅভ্যুত্থানের পর প্রত্যাশিত নতুন বাংলাদেশ এখনও বিনির্মাণ হয়নি। এ কারণে বিশৃঙ্খলা হলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তার। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই পদযাত্রার 13তম দিনে রোববার দুপুরে পিরোজপুরে যান জাতীয় নাগরিক পার্টির নেতারা। বৃষ্টি উপেক্ষা করেই স্থানীয় নেতাকর্মীরাও ভিড় জমান পদযাত্রায়।
পিরোজপুরের শহীদ মিনারে পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, কেউ কেউ চায় শুধু নির্বাচন, কিন্তু দেশের সংস্কার করে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের পর নির্বাচন চায় এনসিপি বলে জানান তিনি। নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে এনসিপি কাজ করছে বলেও জানান নাহিদ। আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যাইতে চাই না, আমরা মাফিয়াতন্ত্রের ব্যবস্থায় ফিরে যাইতে চাই না। আমাদের আন্দোলনের সময় আমাদের স্লোগান ছিল বৈষম্য। বৈষম্য বিরোধী সমাজ গড়তে হবে। সমাজে নানা ধরনের বৈষম্য, ধর্মের বৈষম্য, শ্রমিকের সাথে বৈষম্য, এই সকল বৈষম্য, গরিবের সাথে বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করতে হবে। আমরা রাজপথে আছি, আমরা থাকবো। আপনাদেরকে চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজদের থেকে মুক্ত করতে গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সবসময় বুক চিতিয়ে লড়াই করবে। এনসিপির কেন্দ্রীয় নেতারা বিকেলে যান ঝালকাঠিতে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন শহরের ফায়ার সার্ভিস চত্বরে। কেন্দ্রীয় নেতাদের এক নজর দেখার জন্য ভিড় করে নানা শ্রেণী পেশার মানুষ। পরে এনসিপি নেতৃবৃন্দ সেখান থেকে পদযাত্রা করে যান শহীদ মিনারে। সেখানে বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পর প্রত্যাশিত নতুন বাংলাদেশ এখনও বিনির্মাণ হয়নি। এ কারণে বিশৃঙ্খলা হলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তার। যে নতুন করে বাংলাদেশে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে, বাংলাদেশে কথা বলতে গেলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রশাসনকে দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই, এই ধরনের ষড়যন্ত্র করে, এই ধরনের পায়তারা করে কোনো লাভ হবে না। বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমেছে, রক্ত দিয়েছে, আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত রয়েছে। জুলাই পদযাত্রায় এনসিপি নেতারা সোমবার যাবেন পটুয়াখালী ও বরগুনায়। কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা। শামীমা শাম্মী, এখন। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। এদিকে নিরাপত্তার দাবিতে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন, আর শাটডাউন ঘোষণা দিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যে কোনো সময় চিরুনি অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে আনসারের মহাপরিচালক বলেছেন, মিটফোর্ডের সামনে তার বাহিনীর সদস্যদের ডিউটি ছিল না, ফলে দায়িত্ব গাফিলতির অভিযোগ ভিত্তিহীন। বাকিটা জানাবেন মাঝারি মন। জননিরাপত্তাহীনতার পুরনো অভিযোগ ফের আলোচনায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে। 9 জুলাই সংগঠিত এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর থেকে প্রতিবাদে সরব শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবশেষ গ্রেপ্তার লিটন গাজীর পর সোহাগ হত্যাকাণ্ডে রোববার ঢাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে আরও 2 জনকে গ্রেপ্তারের কথা জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট 7 জনকে গ্রেপ্তার করা হলো। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং আটককৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে গ্রেপ্তারের জন্য কাজ করছি। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা ঘটনার প্রকৃত মোটিভ সহ ঘটনার সাথে জড়িত পলাতক অন্যদের গ্রেপ্তার করতে সক্ষম হব। এই ঘটনার বিচারের দাবি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে মেডিকেল কলেজ চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। 3 নম্বর ডেট লিস্ট আনসার থাকা সত্ত্বেও কাজ করে নাই। এখানে 24 ঘন্টা একটা হচ্ছে সিকিউরিটি গার্ড নিযুক্ত করে, এবং আমাদের অনেক হোস্টেলের সামনে একটা হোস্টেল আছে ক্যাম্পাসের বাইরে একটু দূরে, ওইটা আরো বেশি আনসেফ। আমাদের দাবি হচ্ছে যেখানে হত্যাকাণ্ড হয়েছে ওইখানে কোনো হচ্ছে সিকিউরিটি গার্ড নাই, ওখানে যে সিকিউরিটি গার্ড থাকে। এদিকে সচিবালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে মিটফুডে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা সহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। আনসার এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগই নেই। যদি ব্যর্থ হতো, হ্যাঁ, এবং এটার এই পুরো সিকিউরিটির দায়িত্ব কিন্তু আনসার হসপিটালের একজন এডি সহকারী পরিচালক, হু ইজ দ্য কমান্ডার অফ দিস পিপল। ইট ইজ নট দ্যাট আমরা তো ওদের সাথে এমইউ করে এমবডির আনসারগুলোকে তাদের উপরে নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দেওয়া হয়। দেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা কলেজে প্রতিবাদ সমাবেশ করেছে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা।
রোববার সকালে ঢাকা কলেজের মূল ফটকের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, দেশের চলমান অস্থিরতার জন্য রাজনৈতিক দলগুলোকেই দায় নিতে হবে। সারা দেশে অরাজকতা শুরু করেছে, সে যে দলই হোক, বিএনপি, শিবির, এনসিপি, আপনারা ভীত হন, আপনার ইতিহাস দেখে ভীত হন। এছাড়াও সোহাগ হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এর আগে গেল বুধবার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং পাথর মেরে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। পুরান ঢাকায় নির্মমভাবে ব্যবসায়ী হত্যার পর চাঁদাবাজি কিংবা আধিপত্য বিস্তারের ভয় থেকে এখনও বের হতে পারেনি এলাকাবাসী এবং সাধারণ ব্যবসায়ীরাও। এখনও তাদের ভয় ক্যামেরার সামনে কথা বলতে। তাদের শঙ্কা, এখন আপাতত চুপ থাকলেও বর্বরচিত হত্যাকাণ্ড নিয়ে আলোচনা কমে এলেই আবার ফিরবে আধিপত্য প্রতিষ্ঠার দলীয় সন্ত্রাসের রাজত্ব। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, এসব দখলবাজের মূলোৎপাটনে সরকার কার্যত ব্যবস্থা না নিলে মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরবে না। আজহার লিমনের প্রতিবেদন। আতাম বিশ্বাস, কি বিশ্বাস? আতাম বিশ্বাস। পাষাণ পাথরেরও কি দুঃখ হয়? আধিপত্যের পৈশাচিকতায় উন্মত্ত বর্বর খুনির হাত ঘুরে ঘুরে যে থেতলে দিল একটা জীবন্ত মানুষের খুলি। শতাব্দীর নিষ্ঠুর এক ভিডিও চিত্র। ছুরি, রডের উপর জুপুরে আঘাত, তার উপর প্রায় বিবস্ত্র একটা নিথর দেহ। উন্মাদের মতো সেই দেহের উপর পাথর ছুঁড়ে মারা হচ্ছে পাজরে, কোমরে। শেষবারের মতো এপাশ যখন ফিরছিল, তখনও হয়তো মৃতপ্রায় ব্যবসায়ের সঙ্গে সংযোগ ছিল পৃথিবীর। এর মধ্যে আবার পাথরটি ছুঁড়ে মারা হলো মাথায়। থেতলে যাওয়া, রক্তে ভেসে যাওয়া ওই দেহের উপর উল্লাস নৃত্য। ওষুধ কিংবা চিকিৎসা সামগ্রীর এই ব্যস্ত দোকানগুলো, মিটফোর্ডের সামনে এই ব্যস্ত সড়ক এবং সড়কের উপর ফুটপাতে ফলমূলের যে হকার, অর্থাৎ অনেক ব্যবসায়ী এবং অনেক মানুষের সামনেই সন্ত্রাসীরা সেদিন একজন ব্যবসায়ীকে এভাবে পাথর ছুঁড়ে ছুঁড়ে হত্যা করেছে। আজও আমরা যখন এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে যাচ্ছি, তখন তারা ভয় পাচ্ছে এবং কথা বলতে চাচ্ছে না, এবং তাদের অভিব্যক্তিতে এটাই স্পষ্ট, সেদিনের সেই বিভৎস ঘটনার ট্রমা থেকে তারা এখনও বের হতে পারেননি। হত্যাকাণ্ডের স্থান থেকে মাত্র ২ থেকে ৫ হাত দূরের এই ফার্মেসিগুলোতে কাজ করা কর্মীদের এখনও এ নিয়ে কথা বলতে না চাওয়ার কারণও সেই ভয়। যদিও হত্যাকাণ্ডের ২ দিন পর সারা দেশে বিভৎসতার খবর ছড়িয়ে পড়লে নিয়মিতই এখন শোনা যাচ্ছে পুলিশের সাইরেন, র্যাবের টহল গাড়ির শব্দ। হ্যাঁ, তবু ভয় লাগতেছে। লাশ দেখছি তো, অনেক ভয় লাগতেছে। সেই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না, কারণ আমরা একটা ভিডিওতে দেখা হয়েছে। হ্যাঁ, এরকম তো কিছু দেখিনি। কিছু আমাদের তথ্য দিতে পারবেন বা একটু কথা বলতে পারবেন আমাদের সাথে? হ্যাঁ, আমরা তো দোকানেই ছিলাম, আমরা তো আর ইয়েতে ছিলাম না। আপনারা কি দেখেছেন এটা? হ্যাঁ, এখানে তো সবাই দেখছে। এখানে রাস্তার মধ্যে করা হয়েছে, মারছে। যুবদল নেতা পরিচয় আমাদের পুরান ঢাকার দিকে দেবীদাস ঘাট লেন, এদিক থেকে কাছেই মিটফোর্ডে ব্যবসায়িক এলাকা, আপনারা জানেন পুরোটাই। তো এখানে এখনও চাঁদাবাজি হয়। এখন জনগণ মুখ খুলতে, এখন আমি বলছি আমার ওই সাহস আছে, আমি চাঁদাবাজদের ভয় পাই না। এজাহারের বর্ণনা গেল বুধবার ৯ জুলাই তারিখে বিকাল ৫টা ৪০ দিকে এই বায়তুল ফালা জামে মসজিদ এর পাশে রজনী বোস লেনের এই সোহানা মেটাল এই দোকান থেকেই নিহত ব্যবসায়ী সোহাগকে ইট, পাথর, রড এই সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে ২০-২৫ জন লোক এই ব্যবসায়ীকে টেনে হিঁচড়ে বের করে, এবং এর পরের ঘটনাগুলো ঘটে মিটফোর্ড রোডের ৩ নম্বর গেট এলাকায়। প্রতিদিন দেখা হওয়া এসব ব্যবসায়ীরাও ভয়ে। কেউ বলছেন কোনোদিন কথা হয়নি, যদিও সিসিটিভিতে দিনের আলোর মতো স্পষ্ট কখন, কিভাবে, কারা ঘটিয়েছে এই রোমহর্ষক ঘটনা। দোকানে এখানে বলেন, আমার দোকানে দিক না তো ক্যামেরা তো আছে, সিসি ক্যামেরা আছে না, ওই ক্যামেরা, এই ক্যামেরা, এই ক্যামেরা, হিন্দিকা বাড়ি করে দেখবেন। আর ওনাদের ব্যবসা আমাদের লোক উঠা বসা থাকার কত না, আমাদের নতুন ব্যবসা, ওনাদের ভাঙারি ব্যবসা। কিন্তু ঘটনার পর তো আইনশৃঙ্খলা বাহিনী থেকে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ নিয়ে কঠোর পদক্ষেপের কথাই বলছেন। দল থেকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি দিতেও দেখা যাচ্ছে এই হত্যা মামলার এজাহারভুক্ত
যুবদল ছাত্রদল নেতাকর্মীদের কয়েকজনকে। তারপরও ভয় কেন জানতে চেয়েছিলাম এই অপরাধ বিশ্লেষকের কাছে। একটি হচ্ছে রাজনৈতিক সে পদ পদবি থেকে শুরু করে সেই লাভটি সে পায়, কিংবা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত প্রসঙ্গে চাঁদাবাজি বা মামলাবাজি দখল বাণিজ্যের ক্ষেত্রেও তার এই ভয়টা, তাকে কেন্দ্র করে যে ভয়টি সৃষ্টি হলো, এই ভয় থেকে সে লাভবান হয়। গণঅভ্যুত্থান পরবর্তী এসব সন্ত্রাসের কারণে জনসাধারণের মনে সঞ্চারিত ভীতি কতটা প্রশমিত হবে সে উত্তর যখন অনিশ্চিত, তখন পুলিশ সদর দপ্তরের হিসাব অনুসারেই চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসেই রাজধানীতে খুনের শিকার হয়েছেন অন্তত 136 জন। আজহার লিমন, এখন, ঢাকা। সিলেটে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হোটেল কর্মচারী খুন হয়েছেন। চা দেয়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে তাকে খুন করা হয়েছে বলে জানায় পুলিশ। এদিকে হত্যাকাণ্ডের পর নিহতের ভাই রেজু মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। গ্রেপ্তার করা হয়েছে প্রধান আসামি আব্বাসকে। গোলজার আহমেদের প্রতিবেদন। রোববার সকালে সিলেটের কাজির বাজারের শাপলা রেস্টুরেন্টে স্থানীয় বাসিন্দা আব্বাস মিয়া চা পানের জন্য প্রবেশ করেন। হোটেলের কর্মচারী রুমন চা দিতে দেরি হবে বলায় বাকবিতণ্ডা হয়। প্রথম দিকে রেস্টুরেন্টের মালিক মীমাংসা করে দিলেও কিছুক্ষণ পরে আব্বাস মিয়া তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে হামলা চালায়। আমারে হর কইয়া আমারে টেলামারি ফালাই দিতে মাটি ফালাইয়া লইয়া গেছে ভিতরে গিয়া তারে ফালাইয়া বাইরে ইয়া চাকু ওটা ফার্স্ট ওটা ফার মারছে। আপনার এই ধরনের মানুষের লোকে করে না, জেলা করছে মানুষ যদি এগুলা করতো না। আহত অবস্থায় রুমনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এমন মৃত্যুতে শোকাহত তার পরিবার সহ এলাকাবাসী। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চান তারা। আমরা গরিবে যদি হলো আমরা অত্যাচার করে আমরা বাসমুখিলা আইস মারছে আমার বাইরে খাইলে আমারে মারবো। তার মা নাই, তার বাপ নাই, তার এই সমস্ত কাণ্ড করা হয়েছে। আমরা জোরালোভাবে আইনের সহযোগিতা চাই। এই যে নির্মম কাণ্ড করছে আমার মামুর ঘর বাইর লোকে যারা করছে তার আর বিচার চাই আমি। পুলিশ বলছে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে তাৎক্ষণিক অভিযান শুরু করেছে। তাৎক্ষণিক সংবাদ পেয়ে লোকযোদ্ধাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমরা ঘটনার পরপরই জানতে পেরেছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, হাসপাতালে গিয়েছে, লাশের সুরতহাল করা হয়েছে। তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার জেরে দিনে দুপুরে হত্যাকাণ্ডে শঙ্কিত নগরবাসী। গুলজার আহমেদ, এখন, সিলেট। জরুরি অবস্থা ঘোষণা ও প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত সংবিধান সংশোধনের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একমত পোষণ করেছে রাজনৈতিক দলগুলো। জরুরি অবস্থা চলাকালে নাগরিকের জীবনের অধিকার ও মর্যাদা রদ করা যাবে না বলে বিধান যুক্ত করার বিষয়েও ঐকমতে পৌঁছে দলগুলো। আর 31শে জুলাইয়ের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমতে পৌঁছে জুলাই সনদ ঘোষণা করার কথা জানায় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। স্বাধীন বাংলাদেশে নানা প্রেক্ষাপটে 5 বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সংবিধানের 141 অনুচ্ছেদের ক্ষমতা বলে জরুরি অবস্থা ঘোষণা করেন রাষ্ট্রপতি। তবে এই জরুরি অবস্থা ঘোষণা নিয়ে রাজনৈতিক অপব্যবহারের অভিযোগে বিভিন্ন সময় উঠেছে বিতর্ক। 1974 সালে শেখ মুজিবুর রহমানের শাসনামলে কিংবা পরবর্তীতে 1987 ও 90-এ এরশাদের জরুরি অবস্থা ঘোষণাকেও এই বিধানের অপব্যবহার হিসেবেই দেখা হয়। ভবিষ্যতে আর কেউ যেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সংবিধানের এই ধারার অপপ্রয়োগ করতে না পারে, তাই জরুরি অবস্থা ঘোষণার পূর্বে মন্ত্রিপরিষদ সহ বিরোধী দলের নেতার লিখিত অনুমতি রাখার বিধান তৈরির বিষয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে একমত পোষণ করে রাজনৈতিক দলগুলো। তবে জরুরি অবস্থা চলাকালে নাগরিকের জীবনের অধিকার ও নাগরিক মর্যাদা খর্ব করা যাবে না, এমন বিধান রাখার বিষয়ে একমত হয়েছে দলগুলো। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের রূপরেখা প্রদান করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে এবং আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশন একটি প্রস্তাব উত্থাপন করেছিল। আজকে সেই প্রস্তাব নিয়ে আমরা এখন পর্যন্ত আমাদের কোনো মতামত দেইনি। প্রস্তাবটি আমরা আরও একটু গভীরভাবে পর্যালোচনা করতে চাই। আমাদের কারো উপরে অত্যাচার টর্চার এগুলো করা যাবে না। ইমার্জেন্সিতেও এগুলোকে সন্নিবেশিত করেই রাষ্ট্রের প্রয়োজনে যদি ইমার্জেন্সির প্রয়োজন হয় তাহলে সেই ইমার্জেন্সি করা যাবে। জরুরি আইন চলাকালীন সময়ে সেই সমস্ত অভিযুক্তরা যদি জরুরি আইনের সুযোগটা নিয়ে, রাইট টু লাইফের সুযোগটা নিয়ে যদি সেটা সুযোগটা নিতে না পারে
সেই জন্য আমি উপস্থাপন করেছিলাম যে এটা রেস্ট্রিক্ট করা দরকার। কমিশনের বৈঠকে সকালের পর্বে জরুরি অবস্থা নিয়ে ঐক্যমত্য পৌঁছানোর পর মধ্যাহ্নভোজের বিরতির পর আলোচনা শুরু হয় প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নিয়ে। আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের বিষয়ে একমত হয় দলগুলো। পাশাপাশি দলগুলোর নির্বাচনী ইশতেহারে বিচারপতি নিয়োগ প্রক্রিয়া উল্লেখ থাকা সাপেক্ষে কোনো দল সরকার গঠনের পর জ্যেষ্ঠতার ভিত্তিতে 2 জনের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করার বিধান যুক্ত করার বিষয়েও একমত হয় দলগুলো। কোনো কিছু পরিবর্তনের যে কথাটি আসছে যে একটি দল যদি চায় ক্ষমতাসীন, তাহলে এটা পরিষ্কার করা হয়েছে যে এটার সংবিধান পরিবর্তন লাগবে এবং সেটা 4 নম্বর ক্লজ হিসাবে সেখানে উল্লেখ করা আছে। সিনিয়র মোস্টকে বিচারপতি, প্রধান বিচারপতি হিসাবে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। তবে কোনো দল তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি ম্যান্ডেট প্রাপ্ত হন, তখন সেই দল যদি ম্যান্ডেট প্রাপ্ত হয় তখন তারা 2 জনের প্রভিশনটা সংবিধানে রাখতে পারবেন। আর 31 জুলাইয়ের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য পৌঁছে জুলাই সনদ ঘোষণা করার কথা জানায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় ঐক্যমত্য কমিশন চায় না এবং আমি নিশ্চিত যে আপনারাও চাচ্ছেন না। সেদিক থেকে বিবেচনা করে আমাদের যে মৌলিক বিষয়গুলোর ব্যাপারে আমরা আলোচনা করছি, সেগুলিতে যদি দ্রুত আমরা একটা ঐক্যমত্যের জায়গায় আসতে পারি, তাহলে আমাদের পক্ষে খুব সহজেই এই পর্বের এবং এই পর্বের একটি যৌক্তিক সমাপ্তি এবং একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। সংস্কার আলোচনায় অগ্রগতি হচ্ছে সন্তোষ প্রকাশ করে সবাইকে আরও আন্তরিক হবার আহ্বান জানান আলী রিয়াজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কিছু মৌলিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে এই একটি জাতীয় সনদে উপনীত হতে হবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। সাকিব, এনবিআর বিলুপ্তির পর গঠিত নতুন 2 বিভাগের সচিব নিয়োগে প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরেই কর্মকর্তারা আন্দোলনে নামেন, যা পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেওয়ার ষড়যন্ত্র ছিল। এবং একই সঙ্গে এমন মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। এবং অধ্যাদেশ সংশোধনের সুপারিশ দেওয়া হবে বলেও তিনি কিন্তু জানিয়েছেন এবং বলছেন যে ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর এবং রাজস্ব খাত সহ যেগুলোর আদায় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে যে গঠিত উপদেষ্টা পরিষদ হয়েছে, সেগুলোতে অগ্রগতি নিয়ে সচিবালয়ে কিন্তু আজকে সংবাদ সম্মেলন হয়েছে এবং সেখানে তিনি কথা বলছিলেন। আজহার লিমনের একটি প্রতিবেদন আছে, সেটি দেখে আসবো। আন্দোলনের কর্মসূচি হিসেবে বন্দরের সকল কার্যক্রম বন্ধ। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত প্রধান আমদানি রপ্তানি বন্দরের এমন অচলাবস্থা তৈরি হয়েছিল এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের অংশ হিসেবে। এবং এই আন্দোলন এমন একটা সময় শুরু হয় যখন সরকার রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো সংস্কারের অংশ হিসেবে এনবিআরকে 2 ভাগ করে অধ্যাদেশ জারি করে। অকল্পনীয় ব্যাপার যে ওইটাকে তালা লাগিয়ে এনবিআর সভা করতে চলে আসছে। আপনাকে এটা খাতুনগঞ্জের আড়ত নাকি যে আপনার আড়ত আপনি ইচ্ছে নেই, আপনার শরীর খারাপ লাগছে, আপনি করে চলে আসবেন? কারণ আপনার এই সিদ্ধান্তের ফলে যারা এক্সপোর্টার তারা কীভাবে ক্ষতিগ্রস্ত। সচিবালয়ে বন্দর, শিল্প ও রাজস্ব কার্যক্রমে গতি বাড়ানো নিয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফাউজুল কবির, যিনি এনবিআর আন্দোলন ইস্যুতে গঠিত 5 সদস্যের উপদেষ্টা কমিটির সদস্য, বলেন এভাবে আন্দোলন করে রাজস্ব ও শুল্ক কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন। তাদের আচরণের মাধ্যমে সরকারের যে হারিয়ে যাওয়া আস্থা, সেই আস্থাটা অর্জন করতে হবে। জ্বালানি উপদেষ্টার সংবাদ সম্মেলনে উঠে আসে একটি পত্রিকার প্রতিবেদন এবং এনবিআরের আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে রূপ দেবার ষড়যন্ত্রের কথা। প্রশ্ন করা হয়, এনবিআর কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর কি তাহলে এসবের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা গ্রহণের অংশ? একটা লোকের বিরুদ্ধে আপনি দুদকের হলে তো এটা তো একটা কিছু তথ্য উপাত্ত সংগ্রহ। তবে হ্যাঁ, এটা হয়তো ঠিক যে তাদের এই আচরণ হয়তো এই প্রক্রিয়াটাকে হয়তো এক্সপিডাইট করছে। যারা কর্মকর্তারা করছেন তারা বলছেন যে তারা এটা ভুল করছেন, অন্যায় কাজ করছেন। আমরা তাদেরকে সেই ইয়েতেই নিতে চাই। আর ওই যেটা বললাম যে আমরা তো একটা অন্তর্বর্তীকালীন এবং অরাজনৈতিক সরকার। এখানে উপদেষ্টা অবশ্য স্বীকার করেন অধ্যাদেশে ত্রুটি আছে এবং কিছু ধারা সংশোধন করা হবে। জানতে চাওয়া হয়, উপদেষ্টা পরিষদ কি এই ত্রুটির দায় এড়াতে পারে? এই অধ্যাদেশটাতে কিছু মৌলিক ত্রুটি আছে। তো এখানে কিছুটা আমরা বলবো যে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এটা যারা করছে, যারা এই অধ্যাদেশ প্রণয়ন করছে তারা। আমরা তো একটা পরামর্শ কমিটি, আমরা পরামর্শ দেব যে এগুলোকে করা।
সংবাদ সম্মেলনের শুরুতে উপদেষ্টা উল্লেখ করেন, এনপিআরের আন্দোলন প্রশাসন ক্যাডারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থেকে শুরু হয়েছে। দাবি করেন, সব সূচকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো এবং তাদের কমিটির সুপারিশ অনুসারে পদক্ষেপ গ্রহণ করলে রাজস্ব সহ অর্থনৈতিক অন্যান্য ব্যবস্থাপনা শক্তিশালী হবে। আজহার লিমন, এখন, ঢাকা। প্রথমবারের মতো বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন প্রায় 5,000 হাজি। বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জে কম খরচ হওয়ায় 8,28,90,000 টাকা ফেরত দেওয়া হচ্ছে। এবার হজে গিয়ে বাংলাদেশি মুসল্লি কম মারা গেছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। আরও জানাচ্ছেন সানিম মৃথা। বিগত আমলে হজ ঘিরে এজেন্সিগুলোর বিরুদ্ধে নানা হয়রানি ও অনিয়মের অভিযোগ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। এমনকি ঠিক সময়ে টাকা জমা দিয়েও অব্যবস্থাপনার কারণে অনেকেই হজে যেতে পারেননি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এবারই প্রথম হজ ব্যবস্থাপনা নিয়ে তেমন কোনো অভিযোগ শোনা যায়নি মুসল্লিদের কাছ থেকে। অভিযুক্ত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে আগেভাগেই ব্যবস্থা নিয়েছিল সরকার, সেটারই সুফল মিলল। প্রথমবারের মতো হাজিদের উদ্বৃত্ত টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজ ব্যবস্থাপনায় সরকারের ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নেই জানিয়ে উপদেষ্টা বলেন, বাড়ি ভাড়া সহ অন্যান্য সেবা খাতে চার্জ কম লাগায় বেঁচে যাওয়া টাকা ফেরত দেবে মন্ত্রণালয়। যেখানে প্রায় 5,000 হাজিকে ফেরত দেওয়া হবে 8,28,90,183 টাকা। নেগোসিয়েশন করে বাড়ি ভাড়া কমিয়েছেন, খাবার কাছে অনতি দূরে এবং সাশ্রয়ী মূল্য, ফ্যাসিলিটিস বেশি, ভাড়াটা কম। নেগোসিয়েশন করে আমরা বাড়িগুলো কিনেছি। এতে কিছু টাকা আমাদের সারপ্লাস রয়ে গেছে। 4,978 জন হাজিকে আমরা সর্বমোট 8,28,90,183 টাকা ফেরত দেব। হজ শেষে 87,145 জন হাজি দেশে ফিরেছেন। এবারের হজে হারানো ও মৃত্যুর সংখ্যা কমেছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। এ পর্যন্ত আমাদের 27,145 জন হাজি দেশে ফিরেছেন। কোনো ফ্লাইট বিপর্যয় ঘটেনি। 5 জনকে আমরা মেডিকেল বেডের মাধ্যমে, তারা বসে আসতে পারবেন না হাজি সাহেব, ওনাদেরকে জেদ্দা থেকে ঢাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। 891 জন হাজিকে মক্কা, আরাফা, মিনা, মুজদালিফা থেকে খুঁজে তাদের তাঁবুতে পৌঁছে দিয়েছে। এবার হজ করতে গিয়ে 45 জন মারা গেছেন, আর এখন পর্যন্ত 9 জন সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সানিম মৃথা, এখন, ঢাকা। রংপুরের আবু সাইদ হত্যা মামলায় বেরোবির 2 কর্মচারীকে গ্রেপ্তার দেখিয়ে 22 জুলাই হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। সেই সাথে পলাতক ডিসি হাসিবুর সহ 24 জনের বিরুদ্ধে 7 দিনের মধ্যে পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জুলাই আগস্ট গণহত্যা আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলার পরবর্তী শুনানি 16 জুলাই। সকালে 2 মামলার গ্রেপ্তার 12 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে আবু সাইদ হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেলকে। আরেকজন বেরোবির প্রক্টর অফিসের কর্মচারী আনোয়ার পারভেজ, তাদের 2 জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে 22 জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। এছাড়া পলাতক ডিসি হাসিবুর সহ 24 জনের বিরুদ্ধে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দিনের দ্বিতীয় মামলায় আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় আটক 8 জনকে তোলা হয় আদালতে। আগামী 16 জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। 5 জন শহীদের লাশ এবং 1 জন আহতকে একসাথে যে পুড়িয়ে নির্মম নিষ্ঠুরভাবে পৈশাচিক কায়দায় তাদের লাশগুলো পুড়িয়ে দিয়েছে, সেই মামলাটি ছিল। এই মামলাতে 8 জন আসামি কাস্টডিতে আছে, আর 5 জন আসামির ওয়ারেন্ট এক্সিকিউশন রিপোর্ট এখনও ট্রাইব্যুনালে আসেনি, এসে পৌঁছায়নি। সেজন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে সময় চেয়েছি। মাননীয় ট্রাইব্যুনাল এটি 16 জুলাই ধার্য করেছে। চট্টগ্রামের হালিশহর ও কাটরুলির সাগর উপকূলে বেদখল হয়ে আছে পানি উন্নয়ন বোর্ডের 117 একর জায়গা, যার আনুমানিক মূল্য 100 কোটি টাকারও বেশি। দীর্ঘদিন এই জায়গা দখল করে ট্রাক স্ট্যান্ড, গোডাউন সহ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করেছে বিগত সময়ের
প্রভাবশালী গোষ্ঠী। তবে সরকার পতনের পর টনক নড়ে প্রশাসনের, জায়গা উদ্ধারে শুরু হয় উচ্ছেদ অভিযান। প্রথম ধাপে দখলমুক্ত করা হবে 40 একর জায়গা। আরো জানাচ্ছেন কাজী মাহফুজ। চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী রাসমণিঘাট এলাকা বেড়িবাঁধের সুরক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে নগরবাসীকে রক্ষায় করা হয়েছিল বনায়ন, কিন্তু প্রায় এক যুগ আগে সেই প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে জায়গা দখলে নেয় বিগত সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি, মেয়র সহ কয়েকটি শিল্প গ্রুপ। বেদখল হওয়া জায়গার পরিমাণ প্রায় 117 একর, যার আনুমানিক বাজার মূল্য 117 কোটি টাকা। দখলের পর প্রভাবশালী এ গোষ্ঠী গড়ে তোলে ট্রাক স্ট্যান্ড, গোডাউন সহ নানা বাণিজ্যিক স্থাপনা। দুপুরে জেলা প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে উচ্ছেদ অভিযানে নামে পানি উন্নয়ন বোর্ড। গুড়িয়ে দেওয়া হয় অবৈধ সব স্থাপনা, বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ ও পানির সংযোগ। প্রথম পর্যায়ের অভিযানে উদ্ধার করা হবে 40 একর জায়গা। যদিও ব্যবহারকারীদের দাবি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সহযোগিতায় এ জায়গা ব্যবহার করছিলেন তারা আমার এই জায়গাটা মাইকটা বুঝিয়ে দিছে পানি উন্নয়ন বোর্ডে। আমি এখানে প্রায় গ্যারেজ ট্যারেজ করে আমি 83 লক্ষ টাকা খরচ করছি। ওনাদের সাথে আমরা বারবার যোগাযোগ করছি, ওনারা কাছে হবে, একটু ধৈর্য ধরেন, একটু হবে, ধৈর্য ধরেন। এর ভিতরে আমরা ছিলাম। এদিকে পানি উন্নয়ন বোর্ডের দাবি, দালালদের সহযোগিতায় দখলদাররা অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের এসব জায়গা ব্যবহার করে আসছিল। বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের সহযোগিতায় 3 দিন ব্যাপী উচ্ছেদ কর্মসূচি নেওয়া হয়েছে আপাতত। তবে ভূমির যে পরিমাণ আমাদের আসলে আরও সময় লাগবে এবং আমরা ম্যাসিভ আকারে উচ্ছেদ প্রক্রিয়া কন্টিনিউ রাখবো, যেহেতু এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। আসলে 1-2 দিনেই এটা সমাপ্ত হয় না এবং রেগুলার যদি না করা হয় তাহলে আবার দেখা যায় যে আবার ফিরে আসার সম্ভাবনা থাকে অবৈধ দখলকারীদের। তবে উদ্ধারের পর এসব জায়গা সঠিকভাবে ব্যবহার না করলে ফের অবৈধ দখলে চলে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। ভারতের তামিলনাড়ুতে একটি মালবাহী ট্রেনে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ডিজেল ভর্তি 4টি বগি। বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি। রোববার সকাল 5:30টার দিকে এই ঘটনা ঘটে। ট্রেনটি মানালি থেকে ত্রিপতি অঞ্চলে যাচ্ছিল। তামিলনাড়ুর ত্রিভাল্লুর রেল স্টেশনে পৌঁছলে হঠাৎ আগুন ধরে যায়। এতে আগুনের তীব্রতা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। উদ্ধারকর্মীদের কয়েক ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে কী কারণে ট্রেনে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি, যদিও তদন্তের মাধ্যমে শিগগিরই এর কারণ উদ্ঘাটনের কথা জানান রাজ্যটির দমকল বাহিনীর প্রধান। Now, this particular goods train was going from. My colleague Sam joins us with more details. Sam, if you take us through the latest situation. শেষ করছি এখন সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। বিএনপিকে ধ্বংসে সাইবার আক্রমণের অভিযোগ মির্জা ফখরুলের। জনগণের প্রতিনিধি ছাড়া সংস্কার টেকসই হবে না বললেন আমির খসরু। নির্বাচনী প্রতীক থেকে নৌকাকে বাদ দেওয়ার প্রস্তাব এনসিপির। শাপলা না দিলে রাজনৈতিকভাবে মোকাবিলার হুঁশিয়ারি। সোহাগ হত্যায় আরো 2 জন সহ গ্রেপ্তার 7। নিরাপত্তা চেয়ে মিটফোর্ডে ইন্টারনেট কর্মবিরতি। সিলেটে চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারীকে হত্যা। জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভা সহ বিরোধী দলীয় নেতার অনুমোদনের বিষয়ে ঐকমত্য। মৌলিক আরও কিছু বিষয়ে একমত হলেই জুলাই সনদ প্রকাশ। এবং এনবিআর আন্দোলনকে সরকার বিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল মন্তব্য জ্বালানি উপদেষ্টার। অধ্যাদেশের ত্রুটি সংশোধনের উদ্যোগ। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/echontv।